পরের দিন সকলে স্টেশনে একত্রিত হলো, কিন্তু ট্রেন যথারীতি লেট থাকায় সবাই অপেক্ষা করতে লাগলো। ওদের সকলের প্রিয় আশা ও ভরসার শর্বরী দিদিও উপস্থিত আছে সবার মাঝে। যেহেতু এই ধরনের অ্যাডভেঞ্চারে অভিজ্ঞ শর্বরী, তাই সবাই ওকে ঘিরে নানান রকম প্রশ্ন করে যাচ্ছে, আর শর্বরীও একটু বিরক্ত না হয়ে সবার সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে স্টেশনে ট্রেন ঢুকলো, সবাই সবার সিটে এসে বসে পড়লো। খাবার সবাই সাথে নিয়েই এসেছে, তাই ট্রেন ছাড়ার পরপরই সবাই খেয়ে নিয়েছে। এমনিতেও ট্রেনটা একটু লেটই ছিল, তাই ওরা আর বেশি রাত করেনি। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার সিটে এসে শুয়ে পড়ল। ঠিক ভোর 5টা নাগাদ নবাবগঞ্জ স্টেশনে ট্রেনটা থামলো। একটা ছোট্ট সাধারণ স্টেশন, দেখে মনে হয় সারাদিনে 2-3টের বেশি ট্রেন সেখানে আসে না। স্টেশনের এক পাশে একটা ছোট্ট চায়ের দোকান, তার সামনে কাঁচের কয়েকটা বয়েমে বিস্কিট আর কিছু বিস্কিট আর কেক রাখা রয়েছে, কিন্তু দোকানদার চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সেই দিকে তাকিয়ে ওরা 7 জনের সামনের দিকে এগিয়ে গেল। স্টেশন থেকে বেরোবার গেটের পাশেই একটা ছোট্ট টিকিট কাউন্টার আছে। এখানে এখনো ঘোড়ায় টানা টাঙ্গা গাড়ি চলে। সিট আর শাগনিক এগিয়ে এলো একটা টাঙ্গা গাড়ি ভাড়া করার জন্য, কিন্তু পেছন থেকে তমসা আর শর্বরী ওদের ডেকে বলল, চল আগে কিছু খেয়ে নি, জমিদার বাড়িতে গেলে সেই দুপুরের বা বিকেলের আগে তো মনে হয় না বেরোতে পারবো, ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতেও পারবো না। সবাই সেই কথায় সায় দিয়ে বলল, কথাটা ঠিকই বলেছে। স্টেশন চত্বর ছেড়ে একটু এগিয়ে গিয়ে সবাই বাজারের কাছে পৌঁছলো। এখানে বেশ ভিড় আছে, আশেপাশের গ্রামের সবাই বাজারে এসেছে, কেউ জিনিস বিক্রি করতে তো কেউ কিনতে। একটু খোঁজ করতেই একটা খাবারের দোকানের সন্ধান ওরা পেয়ে গেল। সেখান থেকে ঘুগনি, পাউরুটি, চা খেয়ে নিয়ে সবাই উঠে পড়ল। সিট সবাইকে তাড়া দিয়ে বলছে, কিরে একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল, আমাদের আবার কাজ শেষ করে বিকেলের মধ্যে ফিরতে হবে কিন্তু। কাল সকালে ট্রেনে আবার ফিরে যাব কলকাতায়। শর্বরীও বলল, আজ রাতে স্টেশনের পাশেই কোনো একটা হোটেলে থেকে যাব। ট্রেনটা ছাড়তে লেট করলেও আমাদের কিন্তু ঠিক সময় পৌঁছে দিয়েছে, বেশি দেরি হয়ে গেলে ওদিকে আবার ফিরতে দেরি হয়ে যেত। সবাই নিজেদের মধ্যে কথা বললেও পূজা এখনও বেশ ভয়ে ভয়েই আছে। ওর মন থেকে কিছুতেই চাইছে না জমিদার বাড়িতে যেতে। এরই মধ্যে তমসা উঠে গিয়ে পাশের দোকানগুলো থেকে কিছু শুকনো খাবার কিনে নিল, যদি পরে কাজে লেগে যায় এই ভেবে 5 লিটারের একটা জলের বোতলও নিয়ে নিল। ওরা যখন সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, তখন আশেপাশের কিছু গ্রাম্য লোক ওদের কথা শুনে এগিয়ে এসে বলল, বাবু আপনারা কোথায় যাওয়ার কথা বলছেন? তাদের মধ্যে থেকে একজন বলে, আপনাদের তো এখানে নতুন বলে মনে হচ্ছে। সিট সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ আমরা আজই এসেছি একটা কাজে, আসলে আমরা পুরনো জমিদার বাড়িতে যাব। কথাটা শোনা মাত্রই গ্রামের লোকগুলো রেড়ে করে উঠল, কি বলছেন বাবুরা? ওখানে তো দিনের আলোতেও কেউ যাওয়ার কথা ভাবে না। ওই অভিশপ্ত বাড়ির কেউ ছায়াও মারায় না, আর ছায়া তো দূর, ওর নাম মুখে আনা মানেই মৃত্যুকে ডেকে আনা। আর আপনারা কিনা ওখানে যাওয়ার কথা বলছেন? আজ পর্যন্ত ওখান থেকে কেউ প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে পারেনি। না বাবুরা, আপনারা ওখানে যাবেননি, ফিরে যান আপনারা। আপনাদের সকলেরই কচি বয়স, আর এই বয়সে রক্তের জোরে অনেক কিছুই করা যায় বলে ভাবেন, কিন্তু বিপদের কথাটা চিন্তা করেন না। লোকগুলোর ঘ্যানঘ্যানানি আর সহ্য হচ্ছিল না বলে শাগনিক বলে উঠল, উফ, আমাদের কথাটা না হয় আমাদেরই ভাবতে দিন, আপনারা যান, নিজেদের কাজ করুন। বলেই ওরা সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু জুন আর পূজার মুখ অসম্ভব রকমের থমথমে হয়ে আছে এসব শোনার পরে। ওরা সবাই মিলে টাঙ্গা গাড়িগুলোর উদ্দেশ্যে এগিয়ে গেল, কিন্তু ওখানেও সকলে হতাশ হলো। পুরনো জমিদার বাড়ির নামটা শুনে কেউ কোনো গাড়ি সেখানে যেতে চাইল না। বেশি টাকার কথা শুনেও সব গাড়িওয়ালাই এক কথায় নাকচ করে দিল, এমনকি ওদেরও সেখানে যেতে নিষেধ করল। অগত্যা জমিদার বাড়িটা ঠিক কত দূরে আর কোন জায়গায় অবস্থিত সেটা জেনে নিয়েই ওরা হাঁটা শুরু করলো। শর্বরী বলল, লোকগুলোর কথা শুনে না ভারী অদ্ভুত লাগছে। এই 2000 সালে দাঁড়িয়েও এরা কিনা ভূতে বিশ্বাসী।
সত্যি আজব। তমসা কিছুই বলছে না, ও এক মনে কিছু একটা ভেবে যাচ্ছে। পূজা আর জুন নিশ্চুপ হয়ে পাশাপাশি হাঁটছে, কিন্তু শুধু সাগ্নিক আর সিট নিজেদের মধ্যে কিছু বলাবলি করছে আর হাসছে। পথে যেতে যেতেই বাঁ পাশে একটা কালী মন্দির পড়ল। তমসা ভালোভাবে কালী মন্দিরটাকে দেখছিল। রিক বলল, লোকগুলো তো বলছিল এই মন্দিরের পেছনের রাস্তাটা ধরে গেলেই জমিদার বাড়িটা পড়বে। সর্বরীয় বলল, হ্যাঁ তো চল তবে, তাড়াতাড়ি করে পা চালা, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সবাই মন্দির টপকে পেছনের সরু রাস্তাটায় পৌঁছতেই চমকে উঠল। বলা নেই কমা নেই, একটা বুড়ো সাধু ওদের সামনে এসে প্রকট হলো। মাথা ভর্তি জটা, গালে সাদা দাড়ি গলা পর্যন্ত নেমে গেছে, চোখগুলো আগুনের ভাটার মতো টকটকে লাল, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক। এরকম একটা লোককে ওইভাবে হঠাৎ করে চোখের সামনে দেখে ক্ষণিকের জন্য ওরা একটু চমকেই গেছিল। এতক্ষণ তো ওরা এতটা পথ হেঁটে এলো, কই কাউকে তো দেখতে পাইনি ওদের পেছনে আসছে, আর হঠাৎ করে এভাবেই বা এলো কোথা থেকে? তখনই বুড়ো সাধুটা বজ্র কণ্ঠে বলে উঠল, তুই এসেছিস, এবার সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। তোর অপেক্ষাতেই তো ছিলাম এতদিন। এবার এবার অভিশাপ মুক্ত হবে, সব অভিশাপ মুক্ত হবে। কথাগুলো তমসার দিকে তাকিয়ে বলেই বুড়োটা সামনের দিকে এগিয়ে গিয়ে একটা ঝোপের আড়ালে যেন মিলিয়ে গেল। সবাই খানিকক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তমসাও এই ঘটনায় কিছুটা হকচকিয়ে গেল। সাগ্নিক এসে তমসার হাতটা ধরে বলল, কিরে ভয় পেলি? আরে ভয় পাস না, ওটা নিশ্চয়ই কোনো বদ্ধ পাগল টাগল হবে। সিট বলল, আরে শুধু পাগলই নয়, মাতালো বটে, সকাল সকাল বাংলা চড়িয়ে এসেছে, দেখলি না চোখগুলো? সর্বরী বলে, হ্যাঁ এইসব এরিয়াতে এই ধরনের অনেক স্যাম্পেলই দেখতে পাওয়া যায়, আর সব এক একটা অ্যান্টি সোশ্যাল। তারপরে ওরা সকলে মিলে হাঁটতে শুরু করলো সেই সরু রাস্তাটা ধরে। প্রায় 30 মিনিট পর্যন্ত হাঁটার পরে অবশেষে ওরা পৌঁছলো পুরনো জমিদার বাড়ির বড় সিংহদ্বারটার সামনে। সবাই অবাক চোখে বাড়িটাকে এক দৃষ্টে দেখতে লাগলো। সর্বরী বলল, বাবা, এটাকে বাড়ি না বলে তো রাজপ্রাসাদ বলাই ভালো। তমসা বলল, হ্যাঁ হেরিটেজ একটা। পূজা বলল, কিছু না হলেও 200-300 বছরের পুরনো তো হবেই হবে। এককালে কত জাঁকজমক ছিল বলতো বাড়িটার, না জানি সেসব কত স্মৃতি, কত রহস্য বুকে চেপে আজও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। তমসা বলল, বাড়িটাকে ভালো করে দেখলে মনে হয় কত কথা বলতে চায় সে, হয়তো কথাগুলো বলার মতো কাউকে পায় না, সেজন্যেই আজও প্রতীক্ষা করে আছে মানুষের পদচিহ্নের। সিট হঠাৎ বলে উঠল, বাবা, তুই তো দেখছি এখনই বাড়িটার প্রেমে পড়ে গেলি। রিক খানিক মজা করে বলে, ভাই তুই তো দার্শনিক হতে পারিস। সাগ্নিক এবার বলল, আরে হয়েছে তোদের ফাজলামো মারা, চল এবার ভেতরে ঢুকতে হবে তো। সিংহ দরজাটা পেরিয়ে একটা নুড়ি বিছানো পথ চলে গেছে বাড়ির ভেতরের গেট পর্যন্ত। আগেকার দিনের বড় মোটা মোটা থামওয়ালা গেটগুলো দাঁড়িয়ে আছে বীর দর্পে। সবাই পায়ে পায়ে এগিয়ে গেল ভেতরে। বাড়ির ভেতরে ঢোকার দরজাটা এত ভারী যে সিট আর সাগ্নিককে সেটা ঠেলে খোলার জন্য ভালোই বেগ পেতে হলো। কিছুক্ষণ পরেই একটা বিশ্রী ক্যাচ ক্যাচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। সবাই আস্তে আস্তে ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরে প্রবেশ করার পরে ওরা ঠিক কী কী দেখল আর কী কী হলো তাদের সাথে, সেটা জানতে হলে শুনতে থাকুন কার্স, এক অভিশাপ। আপনারা কমেন্ট করে জানান কার্সের এই দ্বিতীয় পর্বটি আপনাদের ঠিক কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।